2016 সালে নুরুল হাসান সোহানের জাতীয় দলে অভিষেক হয়েছে। তারপর থেকে নুরুল হাসান সোহান বাংলাদেশে একটা মিথ হয়ে আছেন। মানে পরিষ্কার কারোর ধারণা নাই যে এই ছেলেটাকে জাতীয় দলে রাখা উচিত, আবার জাতীয় দলে ডাকা উচিত কি উচিত না। 3-4টা মিথ আছে তার সম্পর্কে, যে মিথগুলো আসলে এই ছেলেটারে আটকায় রাখছে। সবচেয়ে বড় মিথটা হচ্ছে যে সোহান জাতীয় দলে আসলে পারে না। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে, কিন্তু সে জাতীয় দলে ভালো খেলে না। 2 নাম্বার মিথ হচ্ছে সোহান টেকনিক্যালি পুয়ার বলে তারে ভালো খেললেও জাতীয় দলে রাখা যাবে না। 3 নাম্বার মিথ হচ্ছে, এটা সোহানপন্থীদের পক্ষের একটা মিথ, যে সোহান খুব মারকুটে ব্যাটসম্যান, সোহান চাইলে টি-20তে খুব বড় অস্ত্র হইতে পারে। এখন এই 3টা নিয়েই আমার ব্যাপক আপত্তি আছে। এই 3টা কথা নিয়েই আমি চাই সোহান খুব রেগুলার বাংলাদেশে ওয়ানডে এবং টেস্ট খেলুক, কিন্তু সোহানকে নিয়ে যে মিথগুলো, যে কারণে সে আসলে আটকে আছে, সেগুলো কোনটা কতটা সত্যি, এইগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। প্রথমে আমরা এই আলোচনাটা আসি যে সোহান জাতীয় দলে আসলে পারে না, এটা আসলে কতটা সত্যি। দেখেন, একটা লোক জাতীয় দলে আসলে পারে না এটা বলার আগে তাকে না জাতীয় দলে বেশ কিছু ম্যাচ খেলতে দিতে হয়। অ্যাটলিস্ট 7টা-8টা ম্যাচ খেলায় কখনো এই দাবি করা যায় না যে জাতীয় দলে আসলে পারে বা পারে না। সোহান, আমি অন্তত যদি ওয়ানডের কথা বলি, আমি যেখানে মনে করি সোহানের সবচেয়ে বেশি সুযোগ পাওয়া উচিত, সেই 2016 সাল, আজকে থেকে 9 বছর আগের কথা। এই 9 বছর টানা কেন সোহান আমাদের ওয়ানডে দলে খেললো না, এটা নিয়ে আমার খুব বিস্ময় আছে। কিন্তু কথা হচ্ছে যে সোহান যে পারে বা পারে না, এটা কোনোটাই না বলার মতো পরিমাণে তারে খেলতে দেওয়া হয় নাই। অন্তত ওয়ানডেতে তো খেলতে দেওয়াই হয় নাই। এখন যে সামান্য 7টা ওয়ানডে খেলছে, সেটা পরিসংখ্যান যদি আপনি দেখেন, আমি আগেই বলে নিচ্ছি, 7টা ওয়ানডের পরিসংখ্যান দুনিয়ার কাউকে কিছু প্রুভ করে না। তারপরেও আপনি যদি মজার জন্য 7টা ওয়ানডের পরিসংখ্যান দেখেন, তাহলে দেখবেন যে সোহান সম্ভবত বাংলাদেশ জাতীয় দলে খেলা সবচেয়ে ভালো অ্যাভারেজওয়ালা ব্যাটসম্যান, যে জাতীয় দলে আর ডাক পাচ্ছে না। ওয়ানডের কথা বলতেছি, 7টা ওয়ানডেতে তার অ্যাভারেজ হচ্ছে 82.সামথিং, মানে প্রায় 83 অ্যাভারেজে সে এই 7টা অ্যাভারেজে ব্যাটিং করছে। এখানে আমার অনেকে যুক্তি নিয়ে আসে যে 7টা ম্যাচে বেশিরভাগ নট আউট রয়েছে, তাই তো ওর অ্যাভারেজ এরকম হয়ে গেছে। হ্যাঁ সত্যি, 7টা ম্যাচে 3টাই সে নট আউট রয়েছে। এখন কথা হচ্ছে, নট আউট থাকাটা দোষের না। আপনি যদি টপ অর্ডারে গিয়ে মানে ওপেনিং করতে গিয়েও নট আউট থাকেন, প্রতিনিয়ত নট আউট থাকেন, সেজন্য তো আর আপনার শাস্তি হবে না, বরং সেজন্য আপনি একটা ফুলের মালা পাইতে পারেন, যে ভাই তুই যে প্রায় নট আউট থাকতেছিস, সেটা খুব দারুণ ব্যাপার। হ্যাঁ, নট আউট থাকতে গিয়ে লোয়ার মিডল অর্ডারের কোনো ব্যাটসম্যান যদি দলকে প্রায় হারায় দেয়, মানে যদি তার সামনে জেতার মতো সমীকরণ থাকে, তারপরে সে জেতার চেষ্টা না করে নট আউট থাকে, তাহলে অবশ্যই আমরা তাকে পানিশড করব। কিন্তু সোহানের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে নাই। তার নট আউট ম্যাচগুলোতে দেখবেন, যে 3টাতে সে নট আউট ছিল, সবগুলোতে সে কিন্তু জয় নিশ্চিত করে বেরোচ্ছে। কোনোটাতে নিজের কৃতিত্বে জয় আনছে, কোনোটাতে আগের ব্যাটসম্যানরা জয় কনফার্ম করে গেছে, সে জয়টা নিশ্চিত করে বেরোয়েছে। মানে সে ওই যে পার্সোনাল স্ট্যাটিস্টিক্স এই জন্য খেলে নাই, অন্তত তার এই খেলাটা সেটা প্রুভ করে না। এবং ভিন্ন ভিন্ন কন্ডিশনে সে নট আউট ইনিংসগুলো খেলছে। আরও মজার ব্যাপার হচ্ছে যে কিছু নট আউট ইনিংস থাকে বোলারদের মতো, যে নট আউট 3, নট আউট 5, ওই রকম না। সোহানের নট আউট ইনিংসগুলো কিন্তু 44, 45, 30 এই ঘরে, মানে 82 অ্যাভারেজ হইতে গেলে তো আপনাকে একটু ভালো খেলতে হবে, এটা শুধু নট আউট দিয়ে তো হয় না। যাই হোক, ওই অ্যাভারেজ নিয়ে বেশি কথা বলে ফেলছি। ওই অ্যাভারেজটা আমি আগেই বলছি যে ওইটা ধর্তব্যের মধ্যে না, কিন্তু এইটুকু এই জন্য বললাম যে আমি মনে করি যে সোহানের টেস্ট বা টি-20 নিয়ে আমরা আলাদা আলোচনা করব না, কিন্তু ওয়ানডে বলে যে সোহান পারে না, জাতীয় দলে আসলেই আর পারে না, এই যে একটা খুব বাজে মিথ, এটা কই দিয়ে কীভাবে তৈরি হলো আমি জানি না, কিন্তু এটা মিথ, মানে খুবই বাজে একটা মিথ, খুব বাজে মিথ। সোহান পারে, সোহানকে আমরা সুযোগ দিতে পারি নাই, যথেষ্ট সুযোগ দিতে পারি নাই। দিতে পেরে যে আমরা বলবো যে তুই পারিস না, এটা হয় নাই। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। এবার আসেন দ্বিতীয় মিথ, সেটা হচ্ছে সোহান টেকনিক্যালি পুয়ার। দেখেন, এই 2024-25 সালে এসে কোনো মানুষ যখন বলে কোনো ব্যাটসম্যান টেকনিক্যালি পুয়ার, সেজন্য তার খেলানো যাবে না, এই কথা কোনো বিশেষজ্ঞ বললেও না আমার খুব হাসি আসে। কারণ হয় সে এই ক্রিকেট বাস্তবতায় নাই, এই যে সময়ের ক্রিকেট বাস্তবতায় নাই, নতুবা টেকনিক ব্যাপারটা কি এটাই জানে না। এখন দেখেন, টেকনিক ব্যাপারটা হচ্ছে যে টেকনিক্যালি কারেক্ট, এই কথাটা খুব আপেক্ষিক।
আপনি যদি 1940 সালে ফিরে যান তাহলে যে ব্যাপারটা টেকনিক্যালি কারেক্ট মনে হবে 1990 সালে এসে মনে হবে যে না ওইটা বোগাস ছিল। 1990 সালের অনেক কিছুরে 1940 সালে টেকনিক্যালি কারেক্ট বলা হতো না। ফলে সময়ের সঙ্গে সঙ্গে টেকনিকটা বদলায়। টেকনিক জিনিসটা এমন যে এটা আগের বছর ছিল না, এবছর সেটা টেকনিক হিসাবে আবির্ভূত হয়। মূল ব্যাপারটা হচ্ছে যে আপনি ওয়েল ব্যালেন্সড কিনা, উইকেটের চারদিকে খেলতে পারেন কিনা, এইটা আসলে একমাত্র বিবেচ্য। আমি মনে করি সোকল টেকনিক্যালি কারেক্ট বা পুয়ার এই দুটো আলোচনারই কোনো সুযোগ নেই। দেখেন আজকের দিনে যারা শর্টার ফরম্যাট কাঁপাচ্ছেন, এই এবি ডিভিলিয়ার্সের আমল থেকে শুরু করে এখন যারা কাঁপাচ্ছেন, এই সূর্যা কুমার যাদব বলেন বা ডেভিড মিলার বলেন, যার কথাই বলেন, সোকল টেকনিকে কেউ আটকে নাই। মানে ব্রায়ান লারা যে টেকনিক্যাল ব্যাটিং করতেন, টেকনিক বলতে আপনারা তো সম্ভবত বুঝতে চান যে গ্রামার বইয়ে যে শটটা যেভাবে বলা আছে সেইভাবে করা। অ্যাকচুয়ালি এই জিনিস এক্সিস্টই করে না। আমার ধারণা এই পৃথিবীতে কখনোই এক্সিস্ট করতো না, কারণ এক একটা মানুষ এক একটা শট এক একভাবে করবে। তারপরেও কিছু জিনিস আমাদের কোচরা বেসিক বলে মানেন যে এই বলটায় ফ্রন্ট ফুট এরকম থাকা উচিত, ব্যালেন্সটা ব্যাক ফুটে এতটুক থাকা উচিত, আপনার সামনে এতটুক ঝোঁকা উচিত, বলের উপর চোখ থাকা উচিত, এগুলোও নষ্ট হয়ে গেছে। এগুলোও ইনফ্যাক্ট এখন আর কিছু মিন করে না। এখন ধরেন খুশদিল শাহর মতো ব্যাটসম্যানও নো লুক শট খেলতেছে। মানে আমাদের কোচরা যে বলতেছেন যে বলরে তুমি মিলি সেকেন্ডের জন্য নজর হাঁটাইতে পারবে না, কিন্তু এখন সূর্যা কুমার যাদবরা দেখাচ্ছে যে না, বল একদম দেখবো না, না দেখাই শুধুমাত্র বল কোন লাইনে করছে ওইটা দেখে, বলের পিচ দেখে তারপরে আমি আমার মতো চোখ বুঝে মারি দেবো। আক্ষরিক করতে এরা চোখ বুঝে খেলতেছে। আমি সম্ভবত কিভাবে টেকনিক জিনিসটা জিরো করে দেওয়া হয়েছে তার সর্বোচ্চ উদাহরণটা দিয়ে ফেলছে, যে নো লুক শট। এর পরে ধরেন এই যে সূর্যা কুমার যাদব বা ডিভিলিয়ার্সরা যেরকম শুয়ে পড়ে ব্যাটিং করতেছে, এখান থেকে ব্যাটিং করতেছে, আমাদের শামীম সবাই উল্টা পাল্টা, মানে সোকল্ড উল্টা পাল্টা শট করতেছে উইকেটের চারদিকে। তারা দেখতেছে মূল ব্যাপারটা হচ্ছে রান আসতেছে কিনা। ওই যে গৌতম গম্ভীর বলছে না, অ্যাভারেজ, স্ট্রাইক রেট, র্যাঙ্কিং কিছু মিন করে না, মিন করে ইম্প্যাক্ট, আপনি রান করতেছেন কিনা এবং সেই রানটা দলের জয়ে কাজে লাগতেছে কিনা। ফলে ওইসব টেকনিক্যাল আলোচনা একদম বলে যান যে আপনি কেমনি কিভাবে করতেছেন। ওই যে বললাম, মূল ব্যাপার হচ্ছে ব্যালেন্স এবং উইকেটের চারপাশে খেলতে পারেন, এটা হচ্ছে মূল আলোচনা। যদি ব্যালেন্স না থাকে রান করতে পারবে না, যদি উইকেটের চারপাশে শট না করে স্বাভাবিকভাবে ও রান করতে পারবে না। এখন এই দুইটা না থাকা সত্ত্বেও কিন্তু রান করা সম্ভব। এবং এইখানেই আমরা সোহানের ব্যাপারটা আলোচনায় আনবো, যে সোহানের ক্ষেত্রে যারা বলেন টেকনিক্যালি কারেক্ট না, তারা আসলে খুব গাজোয়ারি কথা বলেন। তারা সোহানের ব্যাটিংও ঠিক মতো দেখেন না, টেকনিক কি এটাও ঠিক মতো বোঝেন না। আমি বলবো সোহানের ক্ষেত্রে সমালোচনা হওয়া উচিত, সোহানের প্রপার ব্যালেন্স নেই ব্যাটিংয়ে এবং প্রপারলি উইকেটের চারপাশে খেলতে পারে না, এইটা হচ্ছে সমালোচনা। সোহানের দেহের যে ভারসাম্য, এটাতে বেশ সমস্যা আছে। ফলে যেটা হয় যে তার স্টান্সটা এমন, তাকে আর কি পুরো পাওয়ারটা জেনারেট করতে হয় শুধু কাঁধ দিয়ে। মানে সে তার কোমর এবং পায়ের যে পাওয়ার, এইটাকে শটের সময় কাজে লাগানোর জন্য স্টান্স যেমন হওয়া উচিত, শরীরের ব্যালেন্সটা যেমন হওয়া উচিত, তা হয় না। ফলে সোহানের একটা ছক্কা অন্য যে কারো ছক্কা মারার চেয়ে বেশি পরিশ্রমের। মানে সোহানের প্রচুর শক্তি আছে বলে সোহান এরপরে ছক্কা মারতে পারে, এটা সোহানের বাড়তি ক্রেডিট। তার বডি ব্যালেন্সের এই যে জটিলতা, এটা তাকে একটা সমস্যায় ফেলে রাখছে। আরেকটা জটিলতা হচ্ছে সোহান উইকেটের চারপাশে সমান খেলতে পারে না। অ্যাকচুয়ালি সে লেগ সাইডেই ভালো খেলতে পারে, অফ সাইডে সে খুব রেয়ার শট করে, খুব রেয়ার, খুব বাধ্য না হলে। এমনও হয় যে অফ স্টাম্পের বাইরের বলে সে ওয়াক করে গিয়ে সে লেগ সাইডে মারতেছে। এখন এটাও কি সোহানের জাতীয় দলে না নেওয়ার কারণ হতে পারে? না, পারে না। এটার কারণ ওই যে একটু আগে বলছি যে আপনি কেমনে রান করতেছেন এটা কোনো বিষয় না। আপনার যদি ওই যোগ্যতা থাকে যে আপনি যে কোনো জায়গার বল, এমনকি ফিফথ স্টাম্প বা সিক্সথ স্টাম্পের বলও আপনি লেগে মেরে দিতে পারবেন, হেঁটে গিয়ে বানায় নিয়ে লেগে মারতে পারবেন, ওকে, আমার কোনো আপত্তি নেই। আমার ধারণা কোচেরও কোনো আপত্তি থাকার কথা না, কারণ আপনি তো রান করতেছেন। অন্য কেউ হইলে ওটা স্কোয়ার কাট করতো, আপনি ওইটারেও লেগের উপর দিয়ে মারতেছেন, স্কোয়ার লেগের উপর দিয়ে মারতেছেন, ওকে, যেভাবে পারেন রান করেন। এখন এখানে জটিলতাটা যেটা, এই প্রসঙ্গে আমরা আসবো আসলে যে সোহান কোন ফরম্যাট এই মুহূর্তে খেলার যোগ্য, কোন ফরম্যাটে এই মুহূর্তে খেলার যোগ্য না, সেটা হচ্ছে এই জটিলতাটা তাকে টি-20 খেলা থেকে আটকায় রাখবে। সেখানে আমরা 3 নম্বর মিত্রও একটু বলে রাখি যে সোহান প্রচুর মারতে পারে। এই প্রচুর মারতে পারাটা আসলে একটা ভিজুয়াল বিভ্রান্তি। সেটা কি, যে ও যখন ঘরোয়া ক্রিকেটে মারে, ঘরোয়া ক্রিকেটে যে পেস এবং যে টার্ন খেলে বোলারদের, এটাতে সে আসলেই যে কোনো বলকে লেগ সাইড মারতে পারে।
ফলে আমরা দেখি যে সোহান বিপিএলে 7 বলে 32 রানের ইনিংস খেলে ফেলছে। এটা ঘরোয়া ক্রিকেটে পসিবল, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি যখন উইকেটের চারপাশে প্রচুর না খেলতে পারবেন, তখন আসলে আপনার টি-20তে ঝড়টা তোলা কঠিন। ফলে আমরা দেখব যে সোহান আসলে কার্যকর শুধু ওয়ানডে এবং টেস্টের জন্য। সেই জায়গাটা কেন বলতেছি, আমি নিজেই বললাম যে সোহানের ব্যালেন্সের সমস্যা আছে, আবার সোহান উইকেটের চারপাশে শট করতে পারতেছে না, তাহলে কী করে সে ওয়ানডেতে খেলবে? প্রথমে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে ব্যালেন্সে এই সমস্যা থাকা এবং উইকেটের চারপাশে না খেলা এর সত্ত্বেও ওয়ানডে এবং টেস্টে সাকসেস পাওয়া যায়। তার সবচেয়ে ভালো নজির আমাদের চোখের সামনে স্টিভেন স্মিথ। স্টিভেন স্মিথ যখন ক্যারিয়ার শুরু করে, আমার ধারণা সেই সময়টা আমি যদি ভুল মনে না করে থাকি, তাহলে ওর অবস্থা সোহানের চেয়ে খারাপ ছিল। ও তখন পারলে 7th স্টাম্পের বলও লেগ সাইডে খেলে, এরকম একটা অবস্থা ছিল। তবে একটা জায়গায় ও খুব আগায় ছিল সোহানের চেয়ে, সেটা হচ্ছে যে আক্ষরিক অর্থেই যে কোনো বল, অফ সাইডে যে কোনো বল সে কেমনি কী করে লেগে নিয়ে আসতো, এটা খুব বিরল একটা ক্ষমতা, খুব বিরল ক্ষমতা। ফলে ওর কখনো স্কোরিং বন্ধ হয় নাই। তারপরেও আমরা যদি সোহানকে বলি স্টিভেন স্মিথের সেই আর্লি ক্যারিয়ারের একটা ভার্সন, তাহলে সে খেলতে পারবে, কারণ আপনি রান করতেছেন। এখন টি-20তে কেন পারবেন না? টি-20তে হচ্ছে আপনাকে প্রত্যেক বলকে লেগে আনতে হবে, কারণ টি-20 ডিমান্ড করতেছে যে আপনি যে কয়টা ডেলিভারি খেলবেন প্রত্যেকটাতে আপনি চার্জ করবেন, প্রত্যেকটাতে 4-6 না হলেও এভরি অল্টারনেটিভ বলে আপনাকে 4-6 বের করতে হবে। এখন আপনার যদি এমন হয় যে আপনি আসলেই এক সাইডে ছাড়া খেলতে পারতেছেন না, তাহলে টি-20তে পারবেন না। কিন্তু ওয়ানডে ব্যাপারটা তো তা না। সোহান যখন ব্যাটিংয়ে যাবে, সবচেয়ে দেরি করে হলেও সে 45 ওভারের মাথায় ব্যাটিংয়ে যাবে, কোনো দিন 40-এ ব্যাটিংয়ে যাবে, ও 6 বা 7-এ ব্যাট করবে। ওয়ানডেতে যদি আমরা ভাবি 40 ওভারে ব্যাটিংয়ে যাবে বা 35 ওভারে ব্যাটিংয়ে যাবে, আমি ধরে নিলাম 45 ওভারেই যাবে, তখনও কিন্তু তার সামনে 5-6-30টা বল থাকবে। 30 বলের মধ্যে তার ভাগে যদি 15 বল পড়ে, এই 15 বলের বেশিরভাগ কয়টা সে যদি সিঙ্গেল ডাবলসের উপরে খেলে এবং 3-4টা 4-6 মারে, তাহলে কিন্তু স্ট্রাইক রেট 200-র কাছাকাছি চলে যাবে। মানে ওয়ানডে আপনাকে সিঙ্গেল ডাবলস নেওয়া যে কোনো পরিস্থিতিতে, ওয়ানডের যে কোনো পরিস্থিতিতে সিঙ্গেল ডাবলসের উপরে ভর করে খেলাটা পারমিট করে। এবং সোহান এই জায়গাটা হচ্ছে অসাধারণ, অসাধারণ। সে ওই যে টেকনিক্যাল তার যে সোকল দুর্বলতা, ওইটার ভেতরেও তার সবচেয়ে সুইট ব্যাপার হচ্ছে যে সে প্রচুর সিঙ্গেলস বের করতে পারে, প্রচুর ডাবলস বের করতে পারে। সে যে কোনো জায়গায় গ্যাপ খুঁজে পায়। সেই লেগ সাইডের কথাই আপনি বলেন, লেগ সাইডে আপনি যদি ফিল্ডিং এরকম প্যাক করে রাখেন, ও তার মধ্যে দিয়ে কীভাবে বল গলায় দিয়ে সিঙ্গেল রান বের করে ফেলে। এবং 22 গজে খুব বিজি, ফলে যেটা হয় যে ও দৌড়ের উপরে থাকে, ও প্রতিপক্ষের হয়রান করে ফেলে। এরকম একটা ব্যাটসম্যান আপনি ওয়ানডেতে অনায়াসে খেলাইতে পারেন, যাকে আউট করা কঠিন, যে অফ সাইডে খুব বেশি শট করবে না, যে লেগ সাইডেই আপনার 2-4টা 4-6 এনে দিবে এবং প্রচুর সিঙ্গেলস এনে দিবে। এরকম একটা ব্যাটসম্যান আপনার ওয়ানডেতে ছিল দরকার 6-7, মানে ফিনিশ করে আসবে। যদি শামীম থাকে, শামীম 7-এ খেললো বা শামীম 6-এ খেললো, ও 7-এ খেললো, মানে 6-7-এ আমাদের শামীম সোহান যদি থাকে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে যেরকমই হোক ম্যাচের পরিস্থিতি, শামীম ওই দিন একটা কথা বলছে যে আমার একটা বিশ্বাস আমি দলে থাকলে দল হারবে না। এই জিনিসটা শামীম এবং সোহানের মধ্যে আছে, যে তারা বিশ্বাস করে যে কোনো মূল্যে তারা দলকে জিতায় আনবে। এই বিলিভের কারণে এবং এই যোগ্যতার কারণে তাদের আসলে ওয়ানডে দলে থাকা উচিত দুজনেরই। শামীমের সঙ্গে টি-20 তো অবশ্যই থাকবে, শামীমের আবার স্পেশালিটি হচ্ছে টি-20। এবং যেটা বললাম যে উইকেট চারদিকে খেলতে না পারা এবং প্রতি বলে চার্জ করতে না পারার যে সমস্যা, এইটার কারণে আপাতত সোহান টি-20তে ডাক পাবে না। এখন কথা হচ্ছে টেস্টের আলোচনা। টেস্টেও আমি মনে করি যে সোহানের আসলে টেস্ট খেলা উচিত। টেস্ট খেলা উচিত কেন? টেস্টে তো ওই সুযোগটা আরও বেশি, ইনিংস বিল্ড করা। সোহানের ওই যোগ্যতা আছে। সে যদি 7-এ রেগুলার ব্যাট করে, তাহলে সোহান ইনিংস বিল্ড করতে পারবে। দেখেন, আপনাদেরকে মজার একটা লোকের উদাহরণ দেয়, সুমন ভাই সেকালের ব্যাটসম্যান, মানে আমাদের যে সময়টা স্ট্রাগল করতাম আমরা সেই সময়ের ব্যাটসম্যান। এবং সুমন ভাই ওয়ানডেতে কিন্তু খুব ভালো করতে পারতো না। টেস্টে তার প্রচুর ভালো ভালো ইনিংস আছে, আপনারা জানেন। এবং সেই ইনিংসগুলো একবারও আপনারা একটু মনে করে দেখতে পারেন। সেই ইনিংসগুলো দেখবেন খুব মারকুটে ইনিংস, মানে প্রচুর চার মারছে, বরং তুলনামূলক সিঙ্গেল নাই বললেই চলে। আমরা ভাবি না টেস্ট মানেই দীর্ঘক্ষণ উইকেটে বসে থাকা, এবং ওয়ানডেতেও যে লোক খুব বেশি শট করে না সে টেস্টে আরও কম শট করবে, ব্যাপারটা কিন্তু উল্টো। এটার কারণ কি, টেস্টে যেহেতু ফিল্ডিং রেস্ট্রিকশন নাই, আর টেস্টে লুজ বলের সংখ্যা বেশি হয় ওয়ানডের চেয়ে। ওয়ানডেতে একটা বোলার সারাদিনে বল করবে 10 ওভার, সেখানে টেস্টে কোনো বোলারকে 30 ওভারও বল করতে হবে। ফলে ওয়ানডেতে আপনি লুজ বল বেশি পাবেন। একটু ওয়েট করলে
ওয়ানডেতে আপনি মারার বল যথেষ্ট পাবেন। সেই জিনিসটা সোহানের ক্ষেত্রেও খুব সত্যি। সোহান 7 নম্বরে গিয়ে দিব্যি 150-200 রানের ইনিংস খেলে আসার যোগ্যতা রাখে, এবং আমি জেনে বুঝে বলতেছি সোহানকে যদি আপনি টেস্টে নেন তাহলে তার এই যোগ্যতা আছে। তাহলে তার 3টা মিথ বাস্ট করে আমরা বুঝলাম যে সোহান জাতীয় দলে আসলে পারে না। এটা একটা ভুয়া কথা, কারণ জাতীয় দলে টি-20 এবং টেস্টে সে বেশ কিছু সুযোগ পেলেও ওয়ানডেতে সে একেবারেই সুযোগ পায় না, যেটা আসলে তার মূল ফরম্যাট হওয়া উচিত। টেস্ট এবং টি-20তে যে প্যাটার্নে সুযোগ পাইছে সেটা যথেষ্ট ভালো প্যাটার্ন না, মানে তার সুযোগটা আরও বেশি পাওয়া উচিত ছিল, এবং সেখানে তার গুরুত্বপূর্ণ কিছু ইনিংস আছে, ওখানে ধারাবাহিকতার অভাব ছিল, এবং যে সোহান ওই জায়গাগুলোতে একটু ব্যর্থ হয়েছে সেই সোহান নিজেকে অনেক চেঞ্জ করছে এই কয়েক বছরে। ফলে সোহান এখন টেস্টে এবং ওয়ানডেতে 2 জায়গাতেই সফল হবে, এটা আমি মোটামুটি লিখে দিতে পারি। এবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সোহান খেলবে কই, ওয়ানডেতে বা টেস্ট দলে তার জায়গাটা কোথায়। প্রথমে ওয়ানডে দলে জায়গাটা দেখায় দেওয়া বেশ সোজা, এটা আমার ধারণা আপনিও বুঝে ফেলছেন যে কার জায়গা বলতেছে। হ্যাঁ, মুশফিক রিটায়ার করে ফেলছে, ফলে আমাদের কিপার ব্যাটসম্যান তো ওয়ানডেতে একটা লাগবেই। এবং এখনও পর্যন্ত বাংলাদেশের হিস্ট্রিতে যত কিপার আসছে, দেখ নাসুবের কিপিং আমি দেখি নাই, কিন্তু পাইলট ভাই থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেকটা কিপারের কিপিং দেখছি। তো ধীমান ঘোষ বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত আমি মনে করি সবচেয়ে ভালো কিপারদের একজন, এবং ধীমান ঘোষের চেয়ে প্রায় দ্বিগুণ মানের কিপার হচ্ছে নুরুল হাসান সোহান। মানে আমার কি আর বলা লাগবে যে সোহান ঠিক কোন মানের কিপার। সোহানের মানের কিপার বাংলাদেশে এর আগে কোনোদিন জন্মায়নি, আগামী দীর্ঘকালেও জন্মাবে কিনা সন্দেহ আছে। সোহান যেভাবে প্রতিটা বলের সঙ্গে রাইজ করে, সোহান যেভাবে প্রতিটা বলের অ্যাঙ্গেলের সঙ্গে সরতে থাকে, ও শুধু পজিশনিং সেন্স বা গ্রিপ সেন্স অনেক ভালো এটা না, সোহানের ভিতরে একটা প্রকৃতি প্রদত্ত ব্যাপার আছে। এই জিনিসটা আমি তাকে বলবো যে তার ভেতরে আপনি ইয়ান হিলিকে খুঁজে পাবেন। সে যে লেভেলের কিপিং করে এটা আমি আধুনিক ক্রিকেটে খুব একটা দেখি নেই। সত্যি সে কিপার হিসাবে অন্য লেভেলের। ফলে ওয়ানডেতে তো আপনার কিপার ব্যাটসম্যান লাগবে, যেহেতু মুশফিক নাই আপনি জাকেরদের দিয়ে নিশ্চয়ই কাজ চালাবেন না, খুবই স্বাভাবিক। জাকেরের মতো কিপারে ভরসা 50 ওভার কাটায় আসা কঠিন, সেখানে আপনার হাতে বিশ্বের অন্যতম সেরা কিপার আছে, এবং আমি আপনাকে বুঝাইতে সক্ষম হয়েছি সম্ভবত যে ও ওয়ানডেতে আপনার সেরা অ্যাসেট হইতে পারে। সেক্ষেত্রে সে মুশফিকের মতো 4-5-এ খেলবে না, সে খেলবে 6-7-এ, কিন্তু কিপার ব্যাটসম্যান হিসাবে খেলবে। ফলে আমার মনে হয় না যে সোহানের ওয়ানডে দলের জায়গাটা নিয়ে আসলে কথা বলার কোনো সুযোগ আছে। ইনফ্যাক্ট আমি মনে করি রিয়াদও আর খুব বেশি দিন ওয়ানডে খেলবে না, সেক্ষেত্রে সোহান এবং শামীম ওয়ানডে দলে দুজনই 6-7 জায়গাটা অকুপাই করে রাখবে, এবং সেক্ষেত্রে আমাদের টপ অর্ডার যদি চিরকালের মতো এই ফেলিওর আচরণ না করে তাহলে আমরা ওয়ানডেতে আগের চেয়ে বেটার টিম হয়ে উঠবো। আগের চেয়ে বলতে আমি বোঝাতে চাচ্ছি 15-16 সালের ওই টাইমটার চেয়ে বেটার টিম হয়ে ওঠা আমাদের পক্ষে সম্ভব, কারণ আমাদের বোলিং ইউনিট, পেস বোলিং ইউনিট একেবারে রেডি, ওরা পারফর্ম করতে রেডি, ডেলিভার করতেছে। রিশাদ আরও বেটার করবে, আমরা 2-1 দিনের মধ্যে 2-একটা অলরাউন্ডার নিয়ে কথা বলবো, হয়তো আগামীকালই বলবো, তখন বুঝবেন যে ওরাও রেডি আছে। আমাদের শুধু টপ অর্ডারটা নিয়ে একবারে ঢেলে সাজানোর চিন্তা করতে হবে, ওটা পরে আলোচনা করব। সেক্ষেত্রে সোহান এবং শামীম দুজনকে এই ওয়ানডেতে আমাদের দরকার। হ্যাঁ, টেস্টে সোহানকে খেলানো খুব একটা ভাবনার বিষয় যে আমরা কি টেস্টে সোহানকে নিব, যদিও ভালো কিপারের দরকার কিন্তু টেস্টে বেশি, কারণ ওয়ানডেতেও তো ব্যাপারটা 50 ওভারে, টেস্টে তো আপনাকে কখনো কখনো 150 ওভার 200 ওভার কিপিং করতে হবে। ফলে আপনি আপনার দেশে যদি একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড কিপার থাকে তারে নেবেন না কেন। আজকের এই আলোচনাটা যদি আমি 1990 সালে বসে করতাম তাহলে আমার ধারণা আলোচনা করার অনেক আগে আমরা দেখতাম যে সোহানের টেস্ট খেলা হয়ে গেছে অন্তত 50-60টা। কারণ তখন সোহান কেমন ব্যাট করে, তার ব্যাটিংটা কাজে লাগবে কি না সব ভাবনা চিন্তার কোনো সুযোগ ছিল না। আপনার দেশের সেরা ব্যাটসম্যানও ব্যাট করতে না পারলেও টেস্ট দলে থাকবে, এটাই ছিল তখনকার নিয়ম। কিন্তু ওই যে বলেই বারবার যে গিলি এসে দিন বদলায় দিছে, গিলক্রিস্ট একা আসলে এইসব চিন্তাভাবনা বদলায় দিছে। এখন কিপার ব্যাটসম্যান সে যদি সাথেও ব্যাট করে তাকে ডাবল সেঞ্চুরি করতে পারতে হবে, না পারলে তুমি যত ভালো কিপার হও তোমার জায়গা নেই। এখন আমি তো মোটামুটি বুঝাইতে পারছি যে সোহান টেস্টেও 100-150 রান ইনিংস খেলে আপনাকে একটা বড় পুঁজি এনে দেওয়ার যোগ্যতা রাখে, কিন্তু এটা তো বললে হবে না, দেখতে হবে যে সোহানকে কোন জায়গাটা নিতে পারি। টেস্টে আমাদের কিপার ব্যাটসম্যান হচ্ছে লিটন। টেস্টে লিটনের ব্যাটিং বা কিপিং কোনোটা নিয়েই অভিযোগ করার কোনো সুযোগ আমাদের নাই, কারণ সে কিপার হিসাবে গড়পড়তার চেয়েও ভালো। লিটন কিপার হিসাবে গড়পড়তার চেয়েও ভালো। আমরা ন্যাচারালি এই মুহূর্তে দেশে যেরকম কিপার দেখতেছি, আমাদের কিন্তু একটা জিনিস সত্যি, লিটন এবং সোহানকে বাদ দিলে আর আকবরকে যদি একটু ব্র্যাকেটে রাখি তাহলে এই মুহূর্তে কিন্তু দেশে কোয়ালিটি কিপার কম। ফলে গড়পড়তা কিপারদের চেয়ে লিটন ভালো কিপিং করে। আর 7 নম্বরে সে কেমন ব্যাটিং করে এটা তো আপনারা জানেন। 7 নম্বরে নেমে গত বেশ কিছু কাল ধরে আমাদের নিয়মিত চিত্র হয়েছে যে আমরা
40 রানের মধ্যে 4-5 উইকেট হারায় ফেলবো, তারপরে মূলত মিরাজ আর লিটন 7-8-এ নেমে ইনিংস বড় করবে, এই তো। ফলে লিটনের যোগ্যতা নিয়ে তো আমরা কেউ প্রশ্ন তুলতে পারতেছি না টেস্টে। এখন তাহলে আমি কি লিটনকে রিপ্লেস করার কথা বলতেছি? না, আমি আরেকটু চ্যালেঞ্জিং একটা কথা বলতে চাই। সেটা আপনি কালকেই এক্সিকিউট করতে পারবেন না, আপনাকে একটু অপেক্ষা করতে হবে 6 মাস 1 বছর। সেটা হচ্ছে মুশফিকের অবসর, বা মুশফিক আমার ধারণা টেস্টেও খুব দ্রুত স্ট্রাগল করা শুরু করবে। দেখেন, এই লেভেলের একটা ব্যাটসম্যান যখন ফল করা শুরু করে, ওটা ফরম্যাট বেশি বেশি ফল খুব একটা করে না। খুব রেয়ার কেস না হলে তার পতনটা সব ফরম্যাটে একসঙ্গে হয়। ফলে আমার ধারণা মুশফিক টেস্টেও আর খুব বেশি দিন নাই। যদিও সে কিছুদিন আগেই 190 রানের ইনিংস খেলছে, তারপরেও আমি প্রার্থনা করি সে আরও বেশ কিছুদিন খেলুক, আরও 2-3 বছর টেস্টে সার্ভিস দিক, কিন্তু পারবে না, আমার মনে হচ্ছে পারবে না। সেক্ষেত্রে মুশফিক যে মুহূর্তে নাই হয়ে যাবে, তখন আমাদের রণ পরিকল্পনাটা বদলাইতে হবে। কেন বদলাইতে হবে? দেখেন, আমাদের মূল ক্রাইসিস তো টপ অর্ডার আর টপ মিডল অর্ডার, যে ওই জায়গা থেকে আমরা বড় কিছু পাচ্ছি না নিয়মিত। তো আমাদের লিটনের কিন্তু একটা মহা সুবিধা যে সে সব ফরম্যাটে 1 থেকে 7 পর্যন্ত একই রকম ব্যাট করতে পারে। এইরকম ব্যাটসম্যান পৃথিবীতে আপনি খুব কম পাবেন, যে আপনার দলে এমন একটা ব্যাটসম্যান আছে যে কোনো জায়গায় ভালো ব্যাট করতে পারে। সে নতুন বলে, প্রথম নতুন বলে যেমন ব্যাট করবে, সে একটু পুরনো বলে ঠিক একই রকম ব্যাট করবে, আবার দ্বিতীয় নতুন বলে মানে 7-8-এও সে একই রকম ব্যাট করবে। তবে আমি পার্সোনালি ফিল করি যে ও নিজে ওপেন করাটা খুব পছন্দ করলেও ওকে একদম শাইনিং নতুন বল, মানে ইনিংসের প্রথম নতুন বলটায় ওর সম্ভবত একটু প্রবলেম হয়, যে কারণে আপনি দেখবেন যে ও ওপেনিংয়ে ওর ভালো ভালো ইনিংসও যেমন আছে, সেরকম আজগুবি শট খেলে দ্রুত আউট হয়ে যাওয়াও আছে। ফলে আমি টেস্টেও যখন মুশফিক থাকবে না, ওরা প্রমোশন দিয়ে একদম ওপেনিংয়ে পাঠানোর পক্ষে না। ওরে পাঠাতে হবে আপনাকে অ্যাকচুয়ালি 5 নাম্বারে, মানে 4 পর্যন্ত তো মুমিনুল থাকবে, ওপরে ওপেনার 2জন কে হবে এখনও আমি জানি না, ওই আলোচনা পরে করব। 3 নাম্বারে আমরা ধরে নিচ্ছি যে শান্তই ক্যারি করবে, 4 নাম্বারে মুমিনুল, 5 নাম্বারে লিটনকে পাঠিয়ে দিতে হবে। আর 5 নাম্বার ব্যাটসম্যান কিপিং করবে না, এটাই ট্র্যাডিশন। যে আপনি কিপার যদি সেরা কিপারও হন, 5 নম্বরে যখন চলে যাবেন বা আরও উপরে চলে যাবেন যখন, তখন আপনি কিপিং ছাড়বেন। এটা সারা পৃথিবী জুড়ে হয়ে আসতেছে। আপনারা জানেন, কুমার সাঙ্গাকারা যখন নিজেরা প্রমোট করে ওপরে নিলেন এবং যখন পৃথিবীর সেরা ব্যাটসম্যানদের একজন হয়ে উঠলেন, উনি কিপিং ছেড়ে দিলেন, তখন প্রসন্নকে ডাকা হলো, প্রসন্ন জয়াবর্ধনে, সে মূলত কিপিং করতো। এবং দেখেন, তখনকার যুগেও কিন্তু প্রসন্ন খুব ভালো ব্যাটিং না করেও শুধু সাঙ্গাকারারের সাপোর্ট দেওয়ার জন্য কিপিং হিসাবে দলে চান্স পেয়ে গেছে। আমরা বলতেছি যে সোহানকে আপনি যখন 4-5-এ পাঠাবেন, তখন আপনাকে যেটা করতে হবে, কিপার ব্যাটসম্যান নিতে হবে দলে একজন। এই যে স্লটটা ফাঁকা হলো, মুশফিকের স্লটটা, ওই জায়গায় একজন কিপার ব্যাটসম্যানই ঢুকাতে হবে। সে খেলবে এসে নিচের দিকে 6-7-এ খেলবে, মানে সে খেলবে হচ্ছে লিটনের পজিশনটাতে। লিটন যে পজিশনটা ছেড়ে উপরে উঠে যাচ্ছে, ওই 6-7-এ খেলবে। সে তখন মিরাজের সঙ্গে জুটি করবে, এবং সোহান 7-8-এর যে মিরাজের সঙ্গে ভালো করতে পারবে, এ ব্যাপারে নিশ্চয়ই আপনাদের সন্দেহ নাই। আমি মনে করি সোহানের ওয়ানডে এবং টেস্ট দুটো ফরম্যাটেই তার আসলে দারুণ সম্ভাবনা আছে। ওয়ানডেতে তো আমি মনে করি যে আজকে যখন আপনি ভিডিও শুনতেছেন, এই ভিডিওটা যদি শেষ করেন, শেষ না করলে সেই মুহূর্তে, আর শেষ করলে সেই মুহূর্তে, প্রধান নির্বাচক লিপুয়ের কাছে আমার দাবি থাকবে যে সোহানকে দলে ডাকেন। প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আপনার সোহানকে ওয়ানডে দলে ডাকা। এ ব্যাপারে কোনো আসলে সেকেন্ড চয়েস নাই, আপনার পেছন ফিরে তাকানো যাবে না। আবার কাউকে পেছন থেকে টেনে আনবেন, সুযোগ নাই। 31 বছর বয়সী সোহান 6-7 বছর আপনাকে ওয়ানডেতে দারুণ সার্ভিস দেবে। ওয়ানডেতে নিয়ে নেন তাকে, টেস্টেও স্কোয়াডে রাখেন। এবং টেস্টের পুরো স্কোয়াডটা কী হওয়া উচিত, এটা আগামীকাল আমরা একটু মিরাজ এবং স্পিনিং অলরাউন্ডার এটা নিয়ে কথা বলবো। এরপরে কথা বলবো আমরা টপ অর্ডার নিয়ে। তারপরে একদিন আমি আমাদের টেস্ট স্কোয়াডটা কী হওয়া উচিত, এই জিনিসটা নিয়ে কথা বলবো। আশা করি খুব একটা বিরক্ত হবেন না এই জিনিসগুলো পর্যায়ক্রমে আলোচনা করলে। সবাইকে শুভকামনা, সোহানের জন্য ভালোবাসা।